দেখতে পাচ্ছ উনি কে? এটা একটু কঠিন প্রশ্ন হয়ে যায়, কারণ সচরাচর হয়তো সবাই এর নাম জানে না। তো দেখি তোমরা কে কে পারো। এই বিজ্ঞানীর নাম কি সেটা আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। তো তোমরা কমেন্ট করতে করতে আমরা আজকে আমাদের প্রথম টপিকটা শুরু করব। আমাদের প্রথম টপিক হচ্ছে আজকে ওহমস ল বা ওহমের সূত্র। তো তোমরা এখন মনে হয় সবাই বুঝে ফেলছো যে ওই বিজ্ঞানী আসলে কে ছিলেন। বিজ্ঞানী ছিলেন আসলে জর্জ সাইমন ওহম। তো আমরা তার ওহমস ল দিয়ে বা ওহমের সূত্র দিয়ে শুরু করব, এই জন্য আসলে আমরা তার ছবিটা দিয়েছিলাম। তো ওহমস ল কি বলে? ওহমস ল বলে একটা পরিবাহী বা কন্ডাক্টর এর মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাবে। যদি পরিবাহীর মধ্যে দিয়ে আমরা বলি কারেন্ট আই, তাহলে এই কারেন্ট আই আসলে কার সমানুপাতিক? এর দুই প্রান্তে যে পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য তার সমানুপাতিক। তো আমি আসলে লিখতে পারি আই প্রপোর্শনাল টু ভি। তাহলে এই পরিবাহীর পরিবাহকত্ব যত বেশি হবে বা কন্ডাক্টেন্স যত বেশি হবে তত বেশি কারেন্ট যাবে। তাহলে আমরা এরকম করে লিখতে পারি আই ইকুয়ালস জিভি। জি হচ্ছে ওর কন্ডাক্টেন্স বা পরিবাহিতা। তাহলে এখন যদি আমরা পরিবাহিতার উল্টাটা নেই, পরিবাহিতা মানে হচ্ছে এর ভিতর দিয়ে কারেন্ট যেতে আসলে সুবিধা, যত বেশি পরিবাহিতা তত ইজিলি কারেন্ট যেতে পারবে। তাহলে এর উল্টা রাশিটা কি হবে? রোধ বা রেজিস্ট্যান্স। তাহলে এটাকে যদি আমি 1/r দিয়ে রিপ্লেস করে দেই, তাহলে লিখতে পারি v ইকুয়ালস IR। তাহলে এই হচ্ছে আমরা পেয়ে গেলাম v ইকুয়ালস IR বা ওহমস ল। তাহলে এটা অনুযায়ী দেখা যায় আমরা যদি কোনো একটা রেজিস্ট্যান্সের দুই প্রান্তের ভোল্টেজ জানি, ভোল্টেজটা হচ্ছে v, এর ভেতরের কারেন্ট জানি, কারেন্টটা হচ্ছে I, এবং ওর রেজিস্ট্যান্সটা হচ্ছে R, তাহলে ভি আই আর এর মধ্যে রিলেশন হচ্ছে v ইকুয়ালস IR। তাহলে দেখো আমরা একটা ছোট্ট উদাহরণে যাই। যেমন আমি বললাম এই রেজিস্ট্যান্সটা হচ্ছে 5 ওহমস। এই রেজিস্ট্যান্স বা রোধের একক ওহমের নামে আমরা ওহম বলি। তো এর মধ্যে আমি যদি 10 ভোল্টের একটা ব্যাটারি কানেক্ট করি, 10 ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্স, তাহলে আমরা পেয়ে যাচ্ছি, দেখো এর ভিতর যে কারেন্টটা আই ইকুয়ালস, আমি এখান থেকে লিখতে পারি v/r। তাহলে v ছিল 10 আর রেজিস্ট্যান্স ছিল 5, তাহলে কারেন্ট পেয়ে যাব 2 অ্যাম্পিয়ার্স। তাহলে এখানে আমরা 2 অ্যাম্পিয়ার্স কারেন্ট পেয়ে যাচ্ছি। তাহলে এই ছিল আমাদের ওহমস ল এর বেসিক। তাহলে এর মাধ্যমে আমরা বের করতে পারি যে কতটুকু ভোল্টেজ দিলে কতটুকু কারেন্ট যাবে, কতটুকু রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে। আচ্ছা, এরপর আমরা অনুক্রম সংযোগ বা সিরিজ কানেকশনে যাই। এই সিরিজ কানেকশন বা অনুক্রম সংযোগ মানে হচ্ছে যদি একাধিক রোধ বা একাধিক এলিমেন্ট এমন ভাবে লাগানো থাকে যে একজনের পর আরেকজন, ঠিক একজনের পরেই দেখো আরেকজন, তাহলে এরা হচ্ছে সিরিজ কানেকশন। তাহলে আমি সিরিজ কানেকশন চিনবো কিভাবে? এদের যে কোনো একজনের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেটা কিন্তু বাকিদের মধ্যে দিয়ে না গিয়ে উপায় নেই, কারণ এই কারেন্টটা এই প্রথম রেজিস্ট্যান্স R1 এর ভেতর দিয়ে যাওয়ার পর আর অন্যদিকে যাওয়ার তো কোনো সুযোগ নেই। তাহলে R1, R2 এবং R3 সবার ভিতর দিয়ে একই সময়ে একই সাথে কিন্তু আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে এভাবে যারা ঠিক পরপর থাকে, অর্থাৎ যাদের মধ্যে একই কারেন্ট যাচ্ছে, তারা হচ্ছে সিরিজ কানেকশনে থাকবে। তাহলে এই যে নিচে আমি কতগুলো রেজিস্ট্যান্স এঁকে রেখেছি, দেখো এর সমান্তরাল আমি এটা বসালাম, তার সমান্তরাল এটা বসালাম, তার সমান্তরাল এটা বসালাম, দেখে মনে হচ্ছে এই লাইনগুলো সমান্তরাল। তাহলে তোমরা বলো তো এটা কি আসলে সমান্তরাল সংযোগ বা প্যারালাল কানেকশন নাকি সিরিজ কানেকশন? তোমরা কমেন্ট করতে পারো যে সিরিজ নাকি প্যারালাল। জলদি এটা ঝটপট কমেন্ট করে ফেলো যে এটা সিরিজ নাকি প্যারালাল। একটু পরেই আমি বলে দিচ্ছি যে এটা সিরিজ ছিল নাকি প্যারালাল ছিল। তাহলে জলদি এটা কমেন্ট করে ফেলো। এরপর আমরা চলে যাচ্ছি সমান্তরাল সংযোগ বা প্যারালাল কানেকশনে। তো দেখো প্যারালাল কানেকশন বলতে আমরা বুঝবো যে দুইটা কমন পয়েন্টের মধ্যে রেজিস্ট্যান্স গুলো থাকবে। যেমন এখানে রেজিস্ট্যান্স R1 এবং R2, এরা দুইজনেই কিন্তু এই দুইটা কমন পয়েন্টের মধ্যে, অর্থাৎ দুইজনেরই এক প্রান্ত এই পয়েন্টে, আবার দুইজনেরই অন্য প্রান্ত এই পয়েন্টে। তাহলে আমি বলতে পারি R1 এবং R2 কেমন কানেকশন? এরা হচ্ছে প্যারালাল কানেকশনে অবস্থিত বা সমান্তরাল সংযোগে অবস্থিত। তাহলে এরপরে আমরা এর পরের ছবিটাতে যাই। পরের ছবিটাতে আমি তিনটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, R1, R2 এবং R3, এই তিনটা দেখতে পাচ্ছি। তাহলে দেখো আমরা R1, R2 এবং R3 রেজিস্ট্যান্সের মধ্যে যদি জানতে চাই কার সাথে কার সম্পর্ক কিরকম,
যেমন এই R1 দিয়ে যে কারেন্টটা আসবে সেটা এরপর কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যাবে, R2 এর মধ্যে দিয়ে কিছু যাবে, R3 এর মধ্যে দিয়ে কিছু যাবে। তাহলে আমি যদি জিজ্ঞেস করি R1 এর সাথে R2 কি সিরিজ, অ্যান্সার হচ্ছে না, R1 এর সাথে R2 সিরিজ না, কারণ R1 এর ভিতর দিয়ে যে কারেন্ট যায় সেটাই কিন্তু R2 এর ভিতর দিয়ে যায় না, সেটা ভাগ হয়ে R2 R3 এর ভেতর দিয়ে যায়। তাহলে R1 আর R2 কি প্যারালাল কানেকশনে বা সমান্তরাল সংযোগে অবস্থিত? না, সেটাও না, কারণ R2 আর R1 এর মধ্যে একটা পয়েন্ট কমন, আর কিন্তু কমন পয়েন্ট নেই। তাহলে এর মধ্যে কে কে প্যারালালি অবস্থিত? এর মধ্যে আসলে প্যারালাল কানেকশনে থাকবে R2 এবং R3। কারণ আচ্ছা, কারণ এখানে আসলে দেখো R2 এবং R3 এর একটা প্রান্ত কমন, R2 এবং R3 এর আরেকটা প্রান্তও কমন। তাহলে R2 এবং R3 হচ্ছে এই সার্কিটের মধ্যে প্যারালাল কানেকশনে অবস্থিত। তো এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, এখানে আমি যে আঁকলাম R1 R2 R3, এখানে বলতে পারবে কে কে সিরিজ কে কে প্যারালাল? এই জিনিসটা তোমরা একটু চিন্তা করো যে R1 R2 R3 এর মধ্যে কে কে সিরিজ কে কে প্যারালাল, এটা চিন্তা করে আমাকে কমেন্টে জানাও। আর আমি আবার একটু আগের সার্কিটে ফিরে যাচ্ছি। এখানে আমরা অনুক্রম সংযোগ দেখেছিলাম, তাহলে এখানে আমি কতগুলো 4টা রেজিস্ট্যান্স এঁকে রেখেছি। যদি এর যে কোনো একটার ভিতর দিয়ে আমি কারেন্ট পাস করি, একই সাথে একই কারেন্ট কিন্তু এইভাবে সবার ভিতর দিয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে যে প্রশ্নটা করেছিলাম এটা কি সিরিজ নাকি প্যারালাল, তার অ্যান্সার হচ্ছে এটা সিরিজ কানেকশনে অবস্থিত। আর সিরিজ কানেকশনের তুল্য রোধ বা মোট রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে সবগুলোর যোগফল। এখানে যদি জিজ্ঞেস করে যে হ্যাঁ মোট রোধ কত বা টোটাল রেজিস্ট্যান্স কত বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত, আমি বলবো R1 প্লাস R2 প্লাস R3, এটা হচ্ছে টোটাল সিরিজ রেজিস্ট্যান্স। তাহলে সিরিজে যত রেজিস্ট্যান্স থাকে সবগুলোকে পরপর যোগ করে গেলেই আমি মোট তুল্য রোধ পেয়ে যাই। আচ্ছা, এখানে আমরা তার পরের সার্কিটে চলে যাই। এই যে প্যারালাল কানেকশনে, যদি প্যারালাল কানেকশনে জিজ্ঞেস করা হয় যে তুল্য রোধ কত বা মোট রোধ কত, তাহলে এটা এভাবে হিসাব করতে হয়। এটা যদি R1 হয়, এটা যদি R2 হয়, তাহলে প্যারালাল কানেকশনের তুল্য রোধ যদি হয় RP, এই RP কে আমি এভাবে লিখতে পারি যে যারা যারা প্যারালাল কানেকশনে থাকবে তাদেরকে ইনভার্স করে যোগ করে আবার ইনভার্স করে দিব। তার মানে প্যারালাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা সমান্তরাল তুল্য রোধ হচ্ছে 1/R1 প্লাস 1/R2 হোল ইনভার্স। এরকম করে যদি আরো থাকে R3 R4 থাকে, সেটাও আমি একইভাবে করব 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 হোল ইনভার্স এরকম। তাহলে একটা এক্সাম্পলে যাই আমি। ধরা যাক এখানে একটা রেজিস্ট্যান্স হচ্ছে 6 আর একটা হচ্ছে 3, তাহলে এরা প্যারালালি আছে এখন। তাহলে এদের তুল্য রোধ কত? অ্যান্সার হচ্ছে 1/6 প্লাস 1/3 হোল ইনভার্স, মানে হচ্ছে 2 হবে অ্যান্সার। তাহলে এখানে 2 ওহম রোধ হিসেবে কাজ করবে। তো আমরা খেয়াল করে দেখলাম যে সিরিজ কানেকশনে যত বেশি রেজিস্ট্যান্স অ্যাড করব তত রেজিস্ট্যান্স বাড়তেই থাকবে, রেজিস্ট্যান্স বড় হবে। আর যদি আমি প্যারালাল কানেকশনে একটার পর একটা রেজিস্ট্যান্স অ্যাড করতে থাকি তাহলে রেজিস্ট্যান্স আরো ছোট হয়, যেমন 6 আর 3 ছিল এখন হয়ে গেল 2। তাহলে সিরিজ রেজিস্ট্যান্সে টোটাল রেজিস্ট্যান্স সিরিজে থাকা সবচেয়ে বড়টার চেয়েও বড়, আর প্যারালালি যারা থাকবে টোটাল রেজিস্ট্যান্স বা প্যারালাল রেজিস্ট্যান্স সবচেয়ে ছোটটার চেয়েও ছোট হবে। ওকে, তো গত ক্লাসে আমরা অনেক প্রশ্ন পেয়েছিলাম যে লাইভ ভিডিওতে কিভাবে সাবস্ক্রাইব করে। যদি তোমরা এই লাইভ ভিডিওটি এখন দেখতে থাকো, লাইভ ভিডিওতে ক্লিক করলে আমরা লাইভ ভিডিওতে একটা অপশন পাবো, উপরে এই কর্নারে একটা অপশন পাবো। এখানে ক্লিক করলে লাইভ নোটিফিকেশন নামে একটা অপশন আসে, এটা দিয়ে রাখলেই হয়ে যাবে। তাহলে তোমরা ভিডিওতে ক্লিক করো, ক্লিক করলে সাইডে যে অপশনটা আসবে এখানে লাইভ নোটিফিকেশনটা সাবস্ক্রাইব করো, তাহলেই এরপর থেকে তোমরা লাইভ ভিডিওর নোটিফিকেশন আগে আগে পেয়ে যাবে। আমরা এখন আমাদের পরবর্তী সার্কিটে যাই। এটা হচ্ছে তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা। আমরা একটু আগে সিরিজ এবং প্যারালাল কানেকশন সম্পর্কে জেনেছি, যেখানে আমরা দেখলাম যে সিরিজ মানে হচ্ছে যদি পরপর থাকে তাহলেই সিরিজ, আর যদি দুইটা একই পয়েন্টের মধ্যে যতগুলো রেজিস্ট্যান্সই থাকবে তারা সবাই থাকবে প্যারালাল কানেকশনে। তাহলে সেই নলেজটা কাজে লাগিয়ে আমরা এই সিরিজ বা প্যারালাল থেকে তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা দেখব এখন। যেমন আমাদের সামনে একটা সার্কিট আঁকা, এটা হচ্ছে পয়েন্ট এ আর এটা হচ্ছে আমাদের পয়েন্ট বি। তার মধ্যে এইভাবে রেজিস্ট্যান্স গুলো সাজানো, এটা 2 2 4 2 4। তো আমি জানতে চাই এ আর বি এর মধ্যে তুল্য রোধ বা মোট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত। তো এটা সলভ করার উপায় হচ্ছে
তাকিয়ে দেখা যে আমি আগে কোনো সিরিজ বা প্যারালাল কানেকশন দেখতে পাই কিনা। যখনই আমি কোনো সিরিজ বা প্যারালাল কানেকশন দেখতে পাবো তখন সাথে সাথে আমি সেটা সলভ করে ফেলবো। যেমন এখানে 2 এর পর এই 2, এই যে এই 2 দিয়ে যে কারেন্ট যাবে সেটা এই 2 দিয়ে না গিয়ে কোনো উপায় নেই, কারণ এই 2 এর পরে একটাই রাস্তা যাওয়ার, এই 2 পার হওয়ার পরে একাধিক রাস্তা, বাট এই 2 থেকে আরেক 2 তে যাওয়ার এই একটাই রাস্তা। তাহলে এরা দুইজন কিন্তু সিরিজ, তাহলে এদের দুইজনের বদলে আমি 2 আর 2 সিরিজ যেহেতু যোগ করে 4 লিখে ফেলতে পারি। আর এখানে আগে থেকে একটা 4 ছিল, আর এখানে একটা 2 ছিল, আর এখানে আগে থেকে একটা 4 ছিল। এটা বি, এটা এ। আশা করি তোমরা বুঝতে পারছো। তাও আমি আরেকবার বলি, এই 2 আর 2 সিরিজ ছিল, তাই আমি এই দুইজনের বদলে একটা 4 লিখে দিলাম, আর নিচে আরো একটা 4 ছিল, সেই 4টা আগের জায়গায় রেখে দিলাম। এই 2 ছিল এখানে, এই 4 এখানেই ছিল। এবার দেখা যাক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে এই দুইটা 4 অবস্থিত। তাহলে এই দুইটা 4 আসলে প্যারালাল কানেকশনে অবস্থিত। তাহলে এই দুইটা 4 যেহেতু প্যারালাল কানেকশনে অবস্থিত, হবে 1/4 প্লাস 1/4 হোল ইনভার্স। অ্যান্সারটা হচ্ছে 2। তাহলে এইখানে 4 4 মিলে হয়ে যাচ্ছে 2। তাহলে আমি আরেকটা ছবি আঁকতে পারি, এই দুইটা 4 আমি উঠিয়ে ফেলে একটা 2 দিয়ে দিতে পারি। এই 2 তো আগে থেকেই ছিল, আর এখানে 4 আগে থেকেই ছিল। এবার দেখো নতুন কানেকশনে এই 2 আর এই 2 কিন্তু সিরিজ, দেখতে পাচ্ছ? তাহলে এই 2 আর এই 2 কিন্তু সিরিজ, তাহলে এরা কত হয়ে যাবে? 4। ফাইনালি আমি পাবো এই 2 2 এর বদলে একটা 4, আর নিচে আগে থেকে যে ছিল ওই 4টা থেকেই যাচ্ছে। তাহলে 4 4 এখন আবার প্যারালাল হয়ে যাচ্ছে, কারণ এই 4 আর 4 দুইটা একই পয়েন্টের মধ্যে অবস্থিত। 4 4 কে প্যারালাল করলে হয় 2। তাহলে এই সম্পূর্ণ সার্কিটের তুল্য রোধ হচ্ছে 2 ওহমস। এখন তোমরা যদি ওহমের সূত্র মনে করে থাকো তাহলে আমাকে এক্ষুনি কমেন্টে একটা জিনিস জানাও। আমি যদি এ আর বি এর মধ্যে ধরা যাক 5 ভোল্ট বিভব পার্থক্য দিয়ে রাখি, এই ভোল্ট হচ্ছে বিভব পার্থক্যের একক, ভোল্টেজ। সো এটা কি করে? ভোল্টেজ থাকলে কারেন্ট চলাচল করে, তার মধ্যে কোন একটা কন্ডাক্টরের দুই মাথায় বিভব পার্থক্য বা ভোল্টেজ থাকলে তখন ওই কন্ডাক্টর দিয়ে কারেন্ট চলাচল করতে পারে। যদি বিভব পার্থক্য না থাকে পারে না। তো এই ভোল্টেজ অনেকভাবে জেনারেট করা যায়, ব্যাটারি দিয়ে, তারপরে জেনারেটর দিয়ে, এভাবে হচ্ছে এই ভোল্টেজ জেনারেট করা যায়। তাহলে ধরো এ আর বি এর মধ্যে আমি 5 ভোল্ট দিলাম, ধরো 5 ভোল্টের একটা ব্যাটারি কানেক্ট করে দিলাম। তাহলে এই ব্যাটারি থেকে কত কারেন্ট বের হবে তোমরা বের করে ফেলতে পারবে, কারণ এ আর বি এর মধ্যে রেজিস্ট্যান্স তো আমি জানি 2, তাই না? এ আর বি এর মধ্যে আমি বের করে ফেললাম রেজিস্ট্যান্স 2, ভোল্টেজও জানি 5। তোমরা আমাকে কমেন্টে জানাও তাহলে ব্যাটারি থেকে কত কারেন্ট বের হবে। তাহলে তোমরা আমাকে জানাও এই ব্যাটারি থেকে কত কারেন্ট বের হবে, সেটা আমাকে কমেন্টে জানাও এখনই, আমি এখনই দেখতে পাবো। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের একটা তুল্য রোধ বের করার সার্কিট। এবার আমি তুল্য রোধ বের করার আরেকটা সার্কিটে যাচ্ছি। দেখো, তুল্য রোধ বের করার জন্য আমরা আরেকটা সার্কিট নিলাম। এই সার্কিটটাতে দেখে ঠিক বোঝা যাচ্ছে না যে কোন রেজিস্ট্যান্স গুলো সিরিজ আর কোন রেজিস্ট্যান্স গুলো প্যারালাল। তাহলে এখানে আমরা কি করব? এখানে হচ্ছে আমরা একটু বুদ্ধি খাটাতে পারি। তাহলে দেখো একটু চিন্তা করে, এখানে দেখা যাচ্ছে যে 10 ভোল্ট দেয়া। তাহলে এই 10 ভোল্ট ব্যাটারির সাথে 12 6 4 2 এই চারটা রেজিস্ট্যান্স এই নেটওয়ার্কের মাধ্যমে কানেক্ট করা। তো আমরা এখন এই তুল্য রোধটা সলভ করব, করে এই যে এখানে কারেন্টটা বের করব। তার আগে আমি আবার একটু প্যারালাল সার্কিটে ফিরে যাই। তো একজন এইমাত্রই লাইভ কমেন্টে প্রশ্ন করলো যে প্যারালাল কানেকশন আমি ইনভার্স করব কেন। দেখো, এটা হচ্ছে এরকম ছিল, বইয়ে প্যারালাল ইকুইভ্যালেন্টটা এইভাবে লেখা ছিল 1/rp = 1/r1 + 1/r2 ... 1/rn। তো আমি হচ্ছে সরাসরি যদি rp লিখি এই পাশে ইনভার্স করলাম, তাহলে আমি এই পাশেও ইনভার্স করব 1/r1 1/r2 ... + 1/rn হোল ইনভার্স। তাহলে এভাবে লেখার মানে হচ্ছে যতগুলো রেজিস্ট্যান্স প্যারালালি থাকবে সবগুলোকে ইনভার্স করে অ্যাড করে পুরো রেজাল্টটাকে ইনভার্স করে দিলে সরাসরি আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পেয়ে যাচ্ছি। তো এটা চাইলে কারেন্ট থেকে দেখানো যায় যে কোন ব্রাঞ্চে কত কারেন্ট যাচ্ছে, সেখান থেকে এই প্রুফটা করে নিয়ে আসা যায়। আচ্ছা, আমরা এই সার্কিটের তুল্য রোধে একটু মন দেই। এটা খুবই একটু জটিল ধরনের, খুব বেশি জটিল না, একটু খেয়াল করো তাহলেই তোমরা বুঝে যাবে। এখানে দেখা যাচ্ছে ব্যাটারির যে নেগেটিভ প্রান্ত সেটা এই মাঝখানের পয়েন্টটার সাথে লাগানো, আর ব্যাটারির যে পজিটিভ প্রান্ত সেটা এই বাইরের অংশটার সাথে লাগানো। তাহলে আমি যদি জানতে চাই যে এই 12 6 4 2 এরা কি সিরিজ নাকি প্যারালাল, তাহলে আমি একটা টেকনিক খাটাতে পারি। যেমন
এইখানে এই পয়েন্টটার আমরা একটা নাম দিতে পারি। এই পয়েন্টের নাম দিলাম আমরা এ। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে কোনো রেজিস্ট্যান্স বা অন্য কোনো এলিমেন্ট আমাকে পার হয়ে যেতে হয় না, সরাসরি এই তার ধরে আমি এখান থেকে এখানে যেতে পারি। কিন্তু এখান থেকে যদি আমি এখানে যেতে চাই তাহলে কিন্তু আমাকে এই ব্যাটারিটা পার হয়ে যেতে হয়, তাই না? তাহলে এ থেকে আমি কোনো কিছু পার না হয়ে সরাসরি তার ধরে এখানে যেতে পারি, তাহলে এই পয়েন্টটারও নাম হবে এ। এভাবে যতক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু পার না হয়ে সরাসরি যেতে পারবো সেম পয়েন্ট হবে। তাহলে এই নোডগুলো বা সংযোগ স্থলগুলো সবাই কিন্তু এ। আর এখান থেকে যে কোনো এ থেকে দেখো একটা রেজিস্ট্যান্স পার হয়ে বা একটা ব্যাটারি পার হয়ে আমাকে মাঝখানের পয়েন্টে যেতে হচ্ছে, তাহলে এই মাঝখানের পয়েন্টটা এ হবে না, অন্য একটা নাম দিতে হবে। তো আমি এটার নাম দিলাম বি। তাহলে এখানে এই সার্কিটে আমি আলাদা কয়টা কম্পোনেন্ট পাচ্ছি বা আলাদা কয়টা নোড পাচ্ছি? আলাদা নোড পাচ্ছি আমি দুইটা, এ আর বি। তাহলে আমি এক কাজ করি, আমি এখানে এ লিখলাম, এখানে বি লিখলাম। এবার রিপ্লেস করে দেই, এই ব্যাটারির পজিটিভ প্রান্ত এ তে, নেগেটিভ প্রান্ত বি তে। এই 12 এ আর বি এর মাঝে অবস্থিত, তাহলে এ আর বি এর মধ্যে 12 এঁকে ফেললাম। তাহলে 6 এ আর বি এর মধ্যে, তাহলে 6 কেও এ বি এর মধ্যে লিখে ফেললাম। 4 এ বি এর মধ্যে, 4 ও এ বি এর মধ্যে লিখে ফেললাম। আর 2 ও এ বি এর মধ্যে, তাহলে 2 ও এ বি এর মধ্যে লিখে ফেললাম। এখন দেখেই বোঝা যাচ্ছে 12, 6, 4, 2 এরা আসলে সবাই প্যারালাল কানেকশনে ছিল। তো আমরা যদি এখন হিসাব করতে চাই যে প্যারালাল কানেকশনে এদের তুল্য রোধ কত, তাহলে আমি একটা ক্যালকুলেটর নিব। ক্যালকুলেটর নিয়ে 12 ইনভার্স প্লাস 6 ইনভার্স প্লাস 4 ইনভার্স প্লাস 2 ইনভার্স, এই যে রেজাল্টটা পাবো এটাকে আবার এই অ্যান্সারটাকে ইনভার্স করে দিব। তো আমার অ্যান্সার চলে আসবে 1। তার মানে এই যে এখানে যতগুলো রোধ ছিল সবগুলো মিলে তুল্য রোধ হয়ে যাচ্ছে 1। যদি 1 হয় তাহলে এবার আমি এভাবে চিন্তা করতে পারি, পুরোটা একবারে আঁকতে পারি। এই যে আমার ব্যাটারি ছিল 10 ভোল্টের, তার সাথে 1 ওহম একটা রেজিস্ট্যান্স লাগানো। তাহলে এই 1 ওহম রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কত কারেন্ট যাবে? আমি তো জানি V ইকুয়ালস IR, তাহলে I ইকুয়ালস V বাই R। I ইকুয়ালস V বাই R যদি হয় 10/1, তার মানে 10 পাবো অ্যান্সারটা। অ্যান্সারটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার্স। তাহলে এই ব্যাটারি থেকে যে কারেন্টটা বের হবে সেই কারেন্টটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার্স। সব রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কিন্তু 10 অ্যাম্পিয়ার্স যাবে না। এই 10 অ্যাম্পিয়ার্স কারেন্টটা বের হয়ে আলাদা আলাদা রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে আলাদা আলাদা কারেন্ট যাওয়া শুরু করবে। সেটা আমরা জানতে পারবো ভোল্টেজ কারেন্ট ডিভাইডার রুল বা প্রবাহ বিভাজন নীতি থেকে। তো আমরা সেটাতে একটু পরে যাব। তো আমাদের এই সার্কিটটা শেষ, আমরা এর পরের সার্কিটে যাই। আমাদের এর পরের আলোচনা হচ্ছে একটা পরিবাহীর রোধ নিয়ে। এটা একটা পরিবাহী, ধরা যাক তামার তৈরি একটি তার। তাহলে তামার তার, এটা হচ্ছে সিলিন্ডার আকৃতির একটা তার, সিলিন্ড্রিক্যাল ওয়্যার। তাহলে এই সিলিন্ড্রিক্যাল ওয়্যারের আমরা যদি এরিয়া অফ ক্রস সেকশন বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল জানতে চাই, সেটা হচ্ছে এ। এরিয়া অফ ক্রস সেকশন মানে হচ্ছে আমি যদি প্রস্থ বরাবর কাটি তাহলে ভিতরে যে ক্ষেত্রফলটা দেখতে পাবো সেটাই। আর এই তারের যে দৈর্ঘ্যটা হচ্ছে এল। তো এই তারের যে রোধ, সেই রোধ আর কে লেখা যায় এভাবে, রোধ আর ইকুয়ালস রো এল বাই এ, এভাবে লেখা যায়। তার মানে হচ্ছে এই যে রো আমরা নিয়ে আসলাম, এই রো হচ্ছে এই তারের উপাদানের আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ দ্য ম্যাটেরিয়াল অফ দ্য ওয়্যার। তাহলে এই ওয়্যারটা কোন ম্যাটেরিয়ালের তৈরি? আমি বললাম কপার। তাহলে এই রো দিয়ে বুঝাবে কপারের বা তামার স্পেসিফিক রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রোধ। তাহলে এই আপেক্ষিক রোধের মানে কি দেখা যাক। যদি এরকম চিন্তা করি, এল যদি 1 হয়, এ যদি 1 হয়, তাহলে আর এর মান আর রো এর মান সেম হয়ে যাবে না? তার মানে এই স্পেসিফিক রেজিস্ট্যান্সকে এভাবে চাইলে ডিফাইন করা যায় যে একক দৈর্ঘ্য আর একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তার মানে লেংথটাও ইউনিটি আর এরিয়া অফ ক্রস সেকশনটাও ইউনিটি। এমন যদি একটা কন্ডাক্টর আমি নিতে পারি, তার রেজিস্ট্যান্স যা হবে তার ম্যাটেরিয়ালের স্পেসিফিক রেজিস্ট্যান্স বা তুল্য রোধটাও তাই হবে। তাহলে আমি একক দৈর্ঘ্য আর একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের এক টুকরা তামার তার নিলাম, ঠিক আছে? তাহলে এই তামার তারটা বা তার উপাদানের অর্থাৎ তামার আপেক্ষিক রোধ কত হবে? সেটা হচ্ছে একক দৈর্ঘ্য আর একক প্রস্থচ্ছেদের একটা তামার টুকরা নাও, তার রোধ যা হবে সেটাই হচ্ছে ওই তামার উপাদানের বা তামার আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্স। তো আমরা টোটাল রেজিস্ট্যান্স আর এভাবে লিখতে পারি, আর ইকুয়ালস রো এল বাই এ। তখন একটু খেয়াল করে দেখো, এই রোটা হচ্ছে উপাদানের বৈশিষ্ট্য,
তাহলে দৈর্ঘ্য প্রস্থের উপর কিন্তু নির্ভর করবে না, উপাদানের উপর আর তাপমাত্রার উপর নির্ভর করবে। তাহলে একই তাপমাত্রায় এটা যেহেতু কনস্ট্যান্ট, তো আমি লিখতে পারি আর প্রপোর্শনাল টু L/A। এর মানে হচ্ছে আমি একই উপাদানের তৈরি যত লম্বা তার নিব তার রেজিস্ট্যান্স ততই বাড়বে, কারণ যত লম্বা করব তার ভিতর দিয়ে কারেন্ট যেতে তত অসুবিধা, তত বেশি বাধা প্রাপ্ত হবে, তত বেশিবার কারেন্ট যেতে গিয়ে বাধা প্রাপ্ত হবে। আর যদি আমি এরিয়া অফ ক্রস সেকশন বা এ ছোট করি তাহলে রেজিস্ট্যান্স বাড়বে। এরিয়া অফ ক্রস সেকশন এ, এটা যেহেতু নিচে, এটার মান বাড়লে আর কমবে, এটার মান কমলে আর বাড়বে। তো এরিয়া অফ ক্রস সেকশনের সাথে এরকম সম্পর্ক কেন? কারণ হচ্ছে এই এরিয়া অফ ক্রস সেকশন যত বড় হয় তত কারেন্ট যেতে সুবিধা। তুমি এটাকে পানির পাইপের সাথে চিন্তা করতে পারো। একটা মোটা পাইপের ভিতর দিয়ে বেশি কারেন্ট যেতে পারে, আর একটা চিকন পাইপের ভিতর দিয়ে কম কারেন্ট যেতে পারে। আচ্ছা, এখন খেয়াল করে দেখো যে এই রেজিস্ট্যান্সটা কম বেশি হয় কিভাবে? যদি এ বড় হয় তাহলে রেজিস্ট্যান্স ছোট হয়ে যায়, আর যদি এ ছোট হয় তাহলে রেজিস্ট্যান্স বড় হয়ে যায়, এরকম। তো আমার প্রশ্ন হচ্ছে এই যে এই কন্ডাক্টরটা, এটাকে যদি আমি টেনে 3 গুণ লম্বা করে ফেলি, তার মানে 3L করে ফেলি, ওর রেজিস্ট্যান্স কত হবে? তো আমি এটা এইভাবে চিন্তা করতে পারি, যেহেতু আমি এখানে নতুন করে তামা যোগ করিনি কিংবা তামা কেটে ফেলে দেইনি, তাহলে আয়তন একই থাকবে, ভলিউম সেম। ভলিউম সেম থাকলে এরিয়া অফ ক্রস সেকশন কি হয়ে যাবে? A/3 হয়ে যাবে, কারণ এই দুইটা গুণ করলে আমি আবার AL পেয়ে যাব। এখানে ভলিউম কত ছিল? A/L, আর যদি 3L আর A/3 গুণ করি তাহলেও AL পেয়ে যাচ্ছি। তার মানে একটা তারকে টেনে লম্বা করলে সে চিকন হয়ে যায়, অনেকটা চুইংগামের মতো। চুইংগামকে ধরে টান দিলে কিন্তু চিকন হয়ে যায়, সেম ব্যাপার এখানে ঘটছে। তাহলে আমি যদি এটাকে টেনে 3 গুণ লম্বা করি, ও কিন্তু 3 গুণ সরু হয়ে যাবে। তাহলে 3 গুণ লম্বা করায় রেজিস্ট্যান্স 3 গুণ বেড়ে যাবে। আর এটা সরু করায় কি হবে? এটা সরু করার ফলে রেজিস্ট্যান্স আরো 3 গুণ বেড়ে যাবে, কারণ 3 গুণ সরু হচ্ছে, রেজিস্ট্যান্স আরো 3 গুণ বেশি হয়ে যাবে। তাহলে অ্যানসারটা হচ্ছে, আচ্ছা এখানে অ্যানসারটা হচ্ছে 9 গুণ হয়ে যাবে। একবার লেংথের জন্য 3 গুণ হচ্ছে, আরেকবার এরিয়া অফ ক্রস সেকশনের জন্য 3 গুণ হচ্ছে। তাহলে নতুন যে রেজিস্ট্যান্স সেটা হবে আগের রেজিস্ট্যান্স ইনটু 9। কিভাবে হচ্ছে? ধরা যাক নতুন রেজিস্ট্যান্স আমি লিখলাম এভাবে, রো নতুন লেংথ আর নতুন এরিয়া অফ ক্রস সেকশন। তাহলে এই 3 উপরে চলে আসবে, হয়ে যাবে 9 রো L/A। এই রো L/A তো আর আগেরটাই ছিল, তাহলে 9 দিয়ে গুণ হয়ে যাচ্ছে, তার মানে 9 গুণ হয়ে যাবে। তার মানে হচ্ছে এইটার রেজিস্ট্যান্স যদি হয় 1 ওহম, টেনে 3 গুণ লম্বা করার ফলে এটার রেজিস্ট্যান্স হয়ে যাবে 9 ওহম। এবার তোমরা আমাকে বলো যে যদি আমরা এটাকে টেনে 3 গুণ লম্বা না করে টেনে 4 গুণ লম্বা করি, অর্থাৎ এই তারটাকে টেনে 4L করে দেই, এই তারটাকে টেনে যদি আমরা 4L করে দেই, তাহলে রেজিস্ট্যান্স কত হবে? শুরুতে রেজিস্ট্যান্স ছিল 1 ওহম, এখন টেনে 4 গুণ লম্বা করে দিলাম, তাহলে রেজিস্ট্যান্স কত হবে? এটা মনে রাখলেই চলবে যে যত গুণ লম্বা করি, যেমন এখানে 3 গুণ লম্বা করলাম তাহলে 9 গুণ রেজিস্ট্যান্স হচ্ছে, তার মানে 3 স্কয়ার। তাহলে যদি আমি n গুণ লম্বা করি তাহলে রেজিস্ট্যান্স হয়ে যাবে n স্কয়ার। তাহলে এখন আমি 4 গুণ লম্বা করলাম। ঝটপট কমেন্ট করে ফেলো যে আমরা এখানে টোটাল রেজিস্ট্যান্স কত পাবো। আচ্ছা, তো আমাদের এর পরের সার্কিট যেটা, সেটা হচ্ছে বিভব বিভাজন নীতি বা ভোল্টেজ ডিভাইডার রুল। এটা একজন একটু আগেই কমেন্টে আমাদের কাছে জানতে চেয়েছে যে সিরিজ রেজিস্ট্যান্সে রেজিস্ট্যান্সগুলোর দুই প্রান্তের ভোল্টেজ বা বিভব পার্থক্য সমান হবে নাকি আলাদা আলাদা হবে। তো আমরা এখান থেকে চাইলে চিন্তা করে বের করতে পারি। দেখো, আমরা একটা ভোল্টেজ ভি এর সাথে 3টা রেজিস্ট্যান্স সিরিজে কানেক্ট করে দিলাম। তো আমরা এদের দুই প্রান্তের ভোল্টেজ জানতে চাই, এদের দুই প্রান্তের ভোল্টেজ আমি কত সেটা জানতে চাই। ধরা যাক এখানে আমি একটা ভোল্টমিটার কানেক্ট করে দেখতে চাই যে এর ভোল্টেজ কত, তাহলে আমি এখানে কত পাবো। আমরা একটু ওহমস ল মনে করে দেখি। ওহমস ল ছিল ভি ইকুয়ালস আইআর, অর্থাৎ যে কোনো রেজিস্ট্যান্সের ভোল্টেজ জানার জন্য তার কারেন্টটা আর রেজিস্ট্যান্সটা গুণ করা লাগে। তাহলে আমরা ধরে নেই এই সার্কিটের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে আই, তাহলে এই প্রথম রেজিস্ট্যান্সের দুই প্রান্তে যে পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য সেটা হবে I ইনটু R1। তাহলে এটাকে আমরা নাম দিলাম V1। হ্যাঁ, যে R1 এর দুই প্রান্তে ভোল্টেজ, এটা নাম দিলাম V1। তাহলে V1 টা কত হবে? I ইনটু R1। তাহলে I তো আমাদের জানা দরকার, I টা একটু বের করে ফেলি। I হচ্ছে টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স, তাই না? কারণ এখানে ভোল্টেজ ছিল V আর টোটাল রেজিস্ট্যান্স কতটুকু, এটা তো সিরিজ। তাহলে সিরিজ থাকলে টোটাল রেজিস্ট্যান্স তো যোগ হয়ে যায় শুধু, তাই না? তাহলে R1 প্লাস R2 প্লাস R3, তাহলে নিচে আমি পাবো R1
R2 R3 এরকম। তাহলে এটাকে যদি আমি R1 দিয়ে গুণ করি তাহলেই পেয়ে যাব V1। এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো V2 যদি বের করতে চাই, অর্থাৎ ওর দুই প্রান্তের বিভব পার্থক্য, R2 এর দুই প্রান্তের পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য যদি বের করতে চাই তাহলে কি করা লাগবে? সেম প্রসিডিউর, আমি একবারই লিখে ফেলতে পারি V/R1 প্লাস R2 প্লাস R3 ইনটু কাকে দিয়ে গুণ করব? এবার যার ভোল্টেজ বের করতে চাই তাকে দিয়ে গুণ করব। তাহলে ধরা যাক এখানে সিরিজে 1 থেকে শুরু করে m পর্যন্ত রেজিস্ট্যান্স ছিল, তার মধ্যে আমি ধরা যাক n তম রেজিস্ট্যান্স বের করতে চাই, m আর n। তাহলে সিরিজে m সংখ্যক ছিল, আমি n তম ভোল্টেজ বের করতে চাই Vn, সেটা হবে টোটাল ভোল্টেজ V ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস ডট 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 এরকম করে Rn প্লাস ডট 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 Rm পর্যন্ত যাবে, সব রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করে দিব, সমস্ত রেজিস্ট্যান্সের যোগফল দিয়ে ভাগ করে দিব, আর গুণ করব যার ভোল্টেজ বের করতে চাই তাকে দিয়ে, অর্থাৎ Rn দিয়ে। তাহলে এটাই হচ্ছে বিভব বিভাজন নীতি বা ভোল্টেজ ডিভাইডার রুল। এবার তুমি একটু নিজে চিন্তা করে দেখো, এখানে যে কারেন্ট যাচ্ছে সেম কারেন্ট সবার ভিতর দিয়ে যাচ্ছে না, কারণ এটা তো সিরিজ কানেকশন। সিরিজ কানেকশনে সবার ভিতর দিয়ে সেম কারেন্ট যায়। তাহলে সবার ভিতর দিয়ে যদি সেম কারেন্ট যায়, এবার ভোল্টেজটা আমরা বের করব কিভাবে? ধরা যাক কারেন্টটা হচ্ছে, আমি ধরে নিলাম 1 অ্যাম্পিয়ার, সবার ভিতর দিয়েই 1 অ্যাম্পিয়ার যাবে। এই রেজিস্ট্যান্সটা ধরলাম 5, এই রেজিস্ট্যান্সটা ধরলাম 3, আর এই রেজিস্ট্যান্সটা ধরলাম আবারও 5। তাহলে এখানে ভোল্টেজ কত হবে? রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট, 5 একে 5। এখানে কত হবে ভোল্টেজ? রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট, 3 ইনটু 1 3। এখানে কত হবে ভোল্টেজ? রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট, 5 একে 5। তাহলে দেখা যাচ্ছে সিরিজে যদি দুইজনের রেজিস্ট্যান্স সমান হয় তাদের ভোল্টেজও সমান, সিরিজে যদি দুইজনের রেজিস্ট্যান্স আলাদা হয় তাদের ভোল্টেজও আলাদা। তোমরা অনেকে হয়তো কমেন্ট করছো যে একটু স্লো গেলে ভালো হয়, তো আমি একটু বলি যে যদি কোনো একটা অংশ বুঝতে সমস্যা হয় তোমরা চাইলে পরেও আবার ভিডিওটা দেখতে পাবে। তো এখন লাইভ ক্লাসে আমার সাথে সাথে আগাও, যদি সমস্যা থাকে চাইলে এই ভিডিওটা পরেও অ্যাভেলেবল পাবে, তখন আবার চাইলে আরেকবার দেখে নিতে পারবে। আচ্ছা, তাহলে আমরা এরপরে আমাদের মোটামুটি শেষের দিকের একটা টপিকে চলে আসি। এই টপিকটা হচ্ছে প্রবাহ বিভাজন নীতি বা কারেন্ট ডিভাইডার রুল। এখানে আমরা জানবো একটা ব্রাঞ্চে কারেন্ট এসে যখন দুই ভাগে ভাগ হয়ে যায় কোন ভাগে কত কারেন্ট যায়। এখানে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি যে এই একটা আই কারেন্ট আসলো, এসে দেখলো যে দুইটা রেজিস্ট্যান্স R1 এবং R2 এই দুইজনের ভিতর দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে আসলে এই R1 এর ভিতর দিয়ে I1 কারেন্ট যাচ্ছে, R2 এর ভিতর দিয়ে I2 কারেন্ট যাচ্ছে, এদের দুইজনের মান কত এটা আমি বের করতে চাই। তো এটা বের করতে গেলে আমার কি করতে হবে? আমি এই দুই প্রান্তের ভোল্টেজ বের করে সেই ভোল্টেজ দিয়ে এই R1 আর R2 থেকে ক্যালকুলেট করতে পারি। কিভাবে? এই দুইটা মিলে রেজিস্ট্যান্স কত তৈরি হবে? এরা প্যারালেল না, তাহলে প্যারালেল রেজিস্ট্যান্স কত হয়? 1/R1 প্লাস 1/R2 হোল ইনভার্স, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে আমি এভাবে আঁকতে পারি যে এই দুইটা মিলে একটা রেজিস্ট্যান্স হয়ে গেল RP, তাই না? তাহলে এই একটা রেজিস্ট্যান্স হয়ে গেল, তার ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে? I কারেন্ট। তো এই RP এর ভ্যালু কত? এইটা। তাহলে এই দুই প্রান্তে এখন ভোল্টেজ কত সবাই জানো, এই দুই প্রান্তে ভোল্টেজ হচ্ছে I ইনটু RP, তাই না? কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। এই ভোল্টেজকে যদি আমি ডিভাইড করি R1 দিয়ে তাহলে পেয়ে যাব হচ্ছে এখানে I1, তাহলে এটা হচ্ছে I1 এর মান। আর এটাকে যদি আমি ডিভাইড করি R2 দিয়ে তাহলেই আমি পেয়ে যাব কারেন্ট I2। তো এই হিসাবটা যদি আমি কমপ্লিট করি RP এর মান বসিয়ে I1 পেয়ে যাই I/R1 প্লাস R2 ইনটু R2, আর I2 এর মান পেয়ে যাই I/R1 প্লাস R2 ইনটু R1। এখানে দেখো একটু উল্টা ব্যাপার, যে I2 বের করতে গিয়ে R1 দিয়ে গুণ করা লাগবে আর I1 বের করতে R2 দিয়ে গুণ করা লাগবে, এটাই হিসাব থেকেই চলে আসে। তাহলে তোমরা হিসাবটুকু কমপ্লিট করো, করলেই বুঝতে পারবে। তাহলে এই কনসেপ্টটা আগে কাজে লাগাও, IRP ডিভাইডেড বাই R। তাহলে আমি যদি দুইটার বদলে আরো বেশি রেজিস্ট্যান্স দেই, আমি ধরো 3টা রেজিস্ট্যান্স দিলাম, তখনও চাইলে এটা দিয়ে বের করতে পারবে যে আমি যদি এরকম 3টা রেজিস্ট্যান্স দেই, এইরকম 3টা রেজিস্ট্যান্স, তাহলে এটা R1, এটা R2, এটা R3, তখন কিভাবে করব? আমি এটাকে প্যারালেল করে একটা বানিয়ে ফেলবো, RP বানিয়ে ফেলবো। I তো আমি জানি, এই যে এখানে হচ্ছে I। তাহলে আমাকে যদি জিজ্ঞেস করে I1 কত, আমার অ্যান্সার হবে I1 ইকুয়ালস I RP
ডিভাইডেড বাই R1। যদি জিজ্ঞেস করে I2 কত, তাহলে আমার অ্যান্সার হবে IRP বাই R2। যদি জিজ্ঞেস করে I3 কত, বুঝতেই পারছো, IRP ডিভাইডেড বাই, বাট তিনটাও করতে পারতে হবে। ওকে, তাহলে একটু খেয়াল করো যে আজকে আমরা এই ধরনের কিছু প্রশ্ন শেষে কুইজে করতে পারি, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখার চেষ্টা করো। ওকে, তো আমরা ফোকাল লেংথের একটা ব্যাপারে আসি। এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছিল এর আগে আমাকে, যে আমরা যখন ফোকাল লেংথ বের করব তখন রেডিয়াস অফ কার্ভেচার কখন পজিটিভ ধরবো আর কখন রেডিয়াস অফ কার্ভেচারটা নেগেটিভ ধরবো, এটা নিয়ে অনেকের প্রশ্ন ছিল। যেমন আমরা ফোকাল লেংথের ফর্মুলা জানি, ফর্মুলাটা ছিল এরকম, 1/f ইকুয়ালস মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2, এরকম। এখানে R1 আর R2 হচ্ছে দুই পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য কার্ভড প্লেনস। এখন একটু খেয়াল করো, ধরো আমরা এই দিক থেকে এদিকে লাইট ফেললাম, তাহলে লাইটটা তো এদিকে যাচ্ছে, তাই না? এবার এই বক্রতাটা দেখো, এই পৃষ্ঠটাকে যদি আমি বর্ধিত করি, এটা এই গোলক বা এই স্ফিয়ারের অংশ ছিল, তাই না? তাহলে এর রেডিয়াস অফ কার্ভেচার বের করতে চাই, এর সেন্টারটা কোথায়? এদিকে না? তাহলে লাইট যেদিকে যাচ্ছে পৃষ্ঠ থেকে একই দিকে কিন্তু এর সেন্টার, তাহলে পৃষ্ঠ থেকে একই দিকে যেহেতু সেন্টার, সেম ডিরেকশনে যাচ্ছে, তাহলে এর যে রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতার ব্যাসার্ধ সেটা হবে পজিটিভ। তাহলে এবার যদি এই পৃষ্ঠের কথা চিন্তা করি, এই পৃষ্ঠের কথা এই পৃষ্ঠটা দেখো, এটা হচ্ছে এইরকম একটা গোলকের অংশ, তাহলে তার কেন্দ্র কিন্তু উল্টা দিকে, এই যে এদিকে। তাহলে লাইট যাচ্ছে আমার সামনের দিকে আর ওর কেন্দ্রটা হচ্ছে উল্টা দিকে, তাহলে এই যে পৃষ্ঠটা আমরা দেখতে পাচ্ছি এই পৃষ্ঠেরটা হবে নেগেটিভ, কারণ উল্টা দিকে। তাহলে তোমরা এবার আমাকে কমেন্টে জানাও, এটা দুইটা ফেস এ আর বি, দুইটা পৃষ্ঠ, এ পজিটিভ নাকি বি পজিটিভ, বা কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ। আমি যদি এই দিক থেকে এই দিকে লাইট ফেলি, আমি লাইটের ডিরেকশনটা বলে দিলাম, তোমরা এখন আমাকে কমেন্টে জানাও এ কি পজিটিভ নাকি নেগেটিভ, বি কি পজিটিভ নাকি নেগেটিভ, এইভাবে অ্যান্সার দাও। ধরো মনে করো এ পজিটিভ, তাহলে লিখবা এ পজিটিভ। ধরো মনে করো বি লিখলা পজিটিভ, তাহলে লিখবা বি প্লাস, এরকম এইভাবে অ্যান্সার দিবা। আর যদি নেগেটিভ হয় তাহলে এ মাইনাস, বি প্লাস, বা এরকম করে যেটা অ্যান্সার হবে সেটা এক্ষুনি আমাকে কমেন্টে জানাও। তাহলে এইখানে কি হবে সেটা তোমরা বুঝতে পারছো কিনা আমি কমেন্টটা দেখে সাথে সাথে এখনই বুঝে যাব। তাহলে দেখো আমরা দেখলাম যে কিভাবে এটা ক্যালকুলেশন করতে হয়। তো আমরা একটা উদাহরণে যাই, যেমন এটা একটা লেন্স, এই লেন্সে ধরো এক পাশের বক্রতা 5, এক পাশের বক্রতা 7, কার্ভেচার হচ্ছে 7 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার। তা আমরা এখানে যদি জানতে চাই যে ফোকাল লেংথ কত, তাহলে আমি ফর্মুলায় আসি, 1/f ইকুয়ালস মিউ মাইনাস 1 1/r1 মাইনাস 1/r2। আমার লেন্সটা ছিল এরকম, তাহলে এই পাশটা পজিটিভ আর এই পাশটা নেগেটিভ, লাইট এদিকে যাওয়ার সময় আমি জানি। তাহলে আমি লিখবো কি, লাইটের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক 1.5 মাইনাস 1। এইবার R1, এই পৃষ্ঠটা তো পজিটিভ, এটা ছিল 5 আর এটা ছিল 7, তাহলে এটা তো পজিটিভ, তাহলে আমি লিখবো 1/+5, সূত্রের মাইনাস দিলাম। আর এখানে এই পৃষ্ঠটা এদিক থেকে দেখলে নেগেটিভ, তাহলে আমি লিখবো -7। তাহলে সব মিলে আমি পাবো 0.5 ইন্টু, এখানে হচ্ছে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 35, এখানে হচ্ছে 7 + 5 12, এরকম পেয়ে যাব। এইটা হচ্ছে আমার 1/f, এটাকে ইনভার্স করলেই আমি পেয়ে যাব ফোকাল লেংথ কত। লাইট যদি উল্টা দিক থেকে আসে, আগে উত্তল পৃষ্ঠে আলো পড়ে, কনভেক্স পৃষ্ঠে আগে আলো পড়ে, তাহলে এইটা তখন হবে পজিটিভ। আর এদিক থেকে আসার সময় যেহেতু কনকেভ পৃষ্ঠে আলো পড়ে, এইটা হয়ে যাবে নেগেটিভ, কারণ আমি লাইটটা উল্টা দিকে ফেললাম। তাহলে 5 হয়ে যাবে এবার মাইনাস, আর 7 হয়ে যাবে এবার প্লাস। তুমি এখানে কাজ পেয়ে যাবা। তাহলে উত্তরটা আসলে একই থাকবে, একটা লেন্সকে আমি যেদিক থেকেই দেখি না কেন আসলে ফোকাল লেন্থটা সেম থাকবে। আচ্ছা, এবার আমি এটার উত্তরটা বলে দেই। এদিক থেকে যখন লাইট যাবে, আগে আমি কি অবতল পৃষ্ঠ পাচ্ছি, কনকেভ পৃষ্ঠ পাচ্ছি, কনকেভ পেলে তো মাইনাস, তাহলে অ্যান্সারটা হবে
এ মাইনাস, তারপরে আবার বি তে যাচ্ছি, বিটাও কনকেভ পাচ্ছি, বিটা কনকেভ পাওয়ায় বিটাও হবে মাইনাস, তাহলে অ্যান্সারটা হবে আমার এ মাইনাস বি মাইনাস। আর যদি আমি এই সেম লেন্সটাকেই উল্টা দিক থেকে দেখতাম তখন অ্যান্সারটা হয়ে যেত এ প্লাস বি প্লাস। তাহলে আলো কোন দিক থেকে আসতেছে সেটা চিন্তা করে এভাবে এ প্লাস বি প্লাস বা এ মাইনাস বি মাইনাস রেজাল্ট আসতে পারে, বাট অ্যান্সার আমার সেম আসবে, আমার ফোকাল লেন্থ যা আসার কথা ছিল সেটাই আসবে। তাহলে ফোকাল লেন্থের ব্যাপারটা গেল। আচ্ছা, এরপর আমরা কমেন্টে একটা স্পেশাল রিকোয়েস্ট পেলাম যে কারশফস ল নিয়ে যদি আমরা একটু কথা বলি। তো আমরা খুব সংক্ষেপে কারশফস লটা দেখানোর চেষ্টা করি। কারশফস লটা দুইটা ল, একটা হচ্ছে কারশফস কারেন্ট ল আর একটা হচ্ছে কারশফস ভোল্টেজ ল। তো আমরা কারেন্ট লটা নিয়ে আগে কথা বলি, কেসিএল বা কারশফস কারেন্ট ল। এটা বলে একটা নোডে যতগুলো কারেন্ট আসে তাদের অ্যালজেব্রিক সাম হবে 0। কেন? ধরা যাক I1 কারেন্ট আসলো, I2 কারেন্ট আসলো, I3 কারেন্ট এখান থেকে বের হয়ে গেল, I4 কারেন্ট এখান থেকে বের হয়ে গেল, আবার I5 কারেন্ট ভিতরের দিকে আসলো। তাহলে এখানে কি হবে? I1 I2 আসলো, I3 I4 চলে গেল, I5 আসলো। তো কারেন্টগুলো যেগুলো আসলো সেগুলোকে আমরা যোগ করে লিখতে পারি, I1 প্লাস I2 প্লাস I3 এভাবে। আর যেগুলো চলে যাচ্ছে সেগুলো মাইনাস করে লিখতে পারি, মাইনাস I4 মাইনাস I5। মোট রেজাল্টটা হবে 0, কারণ এখানে তো কারেন্ট জমে থাকার কোনো সুবিধা নেই, জমে থাকার মতো কোনো যন্ত্রপাতি নেই। তাহলে I1 প্লাস I2 প্লাস I3 মাইনাস I4 মাইনাস I5 ইকুয়ালস 0। তো এবার এগুলোর মান বসালে যদি কোনোটা আননোন থাকে আমরা বের করে ফেলতে পারবো। আর আমরা কারশফস ভোল্টেজ লতে যেতে পারি। কারশফস ভোল্টেজ লটা আমি এক কথায় একটু বলে দেই। যেমন আমার এখানে যদি একটা ব্যাটারি থাকে, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে আরেকটা রেজিস্ট্যান্স, ব্যাটারি শেষ। তাহলে R1 R2 R3 লিখে ফেললাম। এইটা হচ্ছে আমার E1 আর এটা হচ্ছে আমার E2। তো কেভিএল অনুযায়ী একটা লুপে ঘুরে ঘুরে যখন আমি টোটাল পটেনশিয়াল ডিফারেন্স গুলো যোগ করব সেটা 0 হবে। কেন 0? এই পয়েন্টের সাথে এই পয়েন্টের নিজের পটেনশিয়াল ডিফারেন্স কত? 0, নিজের সাথে নিজের 0। তাহলে আমি এখান থেকে এদিকে যাচ্ছি, প্রথমে E1 এর নেগেটিভ প্রান্ত পাচ্ছি ঘুরতে গিয়ে, তাহলে আমি লিখব মাইনাস E1। আর আমি ধরে নিচ্ছি যে এখানে কারেন্ট যায়, ধরা যাক I1, এই রাস্তায় কারেন্ট যায় I2 আর এই রাস্তায় কারেন্ট যায় I3। তাহলে এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ কত হবে? V ইকুয়ালস IR, I1 R1। তাহলে আমি এদিকে যাচ্ছি তো কারেন্টও এদিকেই যাচ্ছে, প্লাস I1 R1। যদি আমি যেদিকে যাচ্ছি কারেন্ট উল্টা দিকে যায় তাহলে আমি মাইনাস দিতাম। এবার নিচে যাই, ঘুরে আবার এই পথে যাই, ঘুরে এই পথে যাওয়ার সময় আমি দেখতে পাচ্ছি I2 ইন্টু R3, তাহলে প্লাস I2 ইন্টু R3 ইকুয়ালস আমি লিখবো 0, কারণ আমার পুরো রাস্তাটা ঘোরা শেষ। এটা একটা ইকুয়েশন পাচ্ছি। এবার লাস্ট ইকুয়েশন, এই পাশের যে লুপটা, এখানে একটা লুপ তৈরি হচ্ছে, আমি এখান থেকে শুরু করে আবার এখানে ঘুরে আসব। এখানে যাওয়ার সময় আমি শুরুতেই দেখতে পাচ্ছি আমি যেদিকে যাচ্ছি কারেন্ট নিচে নামে, তাহলে আমি লিখবো মাইনাস I2 ইন্টু R3। তারপর সামনে যাচ্ছি, কারেন্টও সামনে যাচ্ছে, তাহলে প্লাস I3 R2। আর তারপর নিচে নামতেছি, নিচে নামার সময় E2 এর পজিটিভ প্রান্ত আমি আগে পাচ্ছি, তাহলে আমি আগে যাচ্ছি। তাহলে দেখো এই পজিটিভ প্রান্ত আগে পাওয়া লিখবো প্লাস E2 ইকুয়ালস হচ্ছে আমি লিখবো 0। এই তো, তাহলে এই পর্যন্ত আমরা যে দুইটা ইকুয়েশন পাচ্ছি এই দুইটা থেকে চাইলে এখানে কারেন্ট গুলো সলভ করা যাবে। আর এখানে চাইলে কেসিএল অ্যাড করে আরেকটা ইকুয়েশন বানানো যায়। I1 কারেন্ট আসে, I2 চলে যায়, I3 চলে যায়, তাহলে I1 ইকুয়ালস I2 প্লাস I3, এটা কেসিএল থেকে লেখা যায়। ওকে, তো আমাদের সার্কিট গুলো মোটামুটি দেখানো শেষ। তো এবার আমরা কুইক কুইজে যাই। আমাদের কুইক কুইজের পুরস্কারটা আজকে দেখিয়ে দেই। আমাদের কুইক কুইজে থাকবে হচ্ছে পুরস্কার হিসেবে একটি ব্যাজ এবং একটি ফ্লিপ বুক। এই ফ্লিপ বুকটা এরকম যে আমি এক পাশ থেকে দেখতে পাচ্ছি, হ্যাঁ এরকম করে আমি দেখতে পাচ্ছি ম্যাথ নিয়ে অনেক কিছু। আবার যদি আমি এটাকে ফ্লিপ করি, এই পাশে আমি দেখতে পাবো ইংলিশ। তাহলে এই পাশে হচ্ছে ইংলিশ নিয়ে আরো বেশ কিছু জিনিস মজার মজার থাকবে। তাহলে এটা এভাবেও পড়া যায়, আবার এভাবেও পড়া যায়। তো আমরা এই ফ্লিপ বুক আর এই ব্যাজটা পুরস্কার হিসেবে দিব। তো আমরা আমাদের আজকের